আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহান আহমেদ জাহিদ। আজ আমি আপনাকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো, যা আমার সাথে ঘটে যাচ্ছে 14-15 বছর ধরে। কাউকে কখনো এইসব বলা হয়নি, তবে আমার পরিবারের মানুষগুলো তা জানে স্বল্প আকারে। আমি একজন বিজ্ঞানসম্মত লজিক্যাল মানুষ। আমি জিন বিশ্বাস করি, কেননা জিনের কথা পবিত্র কোরআনে বলা আছে। যাই হোক, আমি ঘটনায় আসি। তখন আমার বয়স 8 বছর। ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে যাই। আমার দাদু ছিলেন পরহেজগার মানুষ। গ্রামের লোকমুখে শোনা যেত, আমার দাদু যখন রাত জেগে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন নাকি জিনেরা দাদুর কোরআন শুনতো। আমার দাদু জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন এবং আমার দাদুর সাথেও নাকি জিন ছিল সব সময় স্বেচ্ছাতেই। যাই হোক, আমরা সবাই প্রায় ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতাম। শুধু দাদু গ্রামের চেয়ারম্যান থাকায় তিনি একাই গ্রামে বাস করতেন। ফলে আমার তখনই প্রথম মা বাবার সাথে গ্রামে যাওয়া। গ্রামে গিয়ে দেখি আমি বিভিন্ন গাছে উঠি। অনেক রকম ফলের গাছ ছিল আমাদের গ্রামের বাড়ির সাথে, তবে অনেক মোটা একটি জাম গাছ ছিল, অনেক পুরনো। আমি সে গাছের নিচে সেদিন সারাদিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সেদিন রাতে ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখলাম আমি একটি সাইকেল চালিয়ে কোথাও যেন যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমি কোনো উঁচু ব্রিজ থেকে পড়ে যাচ্ছি। এমন স্বপ্ন দেখে ঘুমের ঘোরেই আমি কেঁদে উঠি। তারপর আমার দাদু সহ অনেকেই ধারণা করেছিলেন আমাকে নাকি জিনে ধরেছে বা নজরে রেখেছে। তার কয়েক বছরের ভেতর বার্ধক্যজনিত কারণে আমার দাদু মারা যান। ফলে আমরা আবার ঢাকাতে চলে আসি। তারপরে কেটে যায় 4-5 বছর, কিন্তু তার ভেতর হাজারো ছোট বড় কাহিনী ঘটেছে আমার সাথে। উল্লেখ করার মতো কিছু ঘটনা আমি লিখলাম। আমি স্বপ্নে দেখলাম একটি বাসে করে আমি আমার ছোট বোন সহ ওর ক্লাসের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছি। গার্জিয়ান হিসেবে আমার ছোট বোনের সাথে আমি যাচ্ছি পরীক্ষার হলে। জায়গাটি একদম অচেনা ছিল। স্বপ্নে আমি দেখতে পেলাম যে গাড়িটি হঠাৎ মাঝপথে কোনো এক সমস্যায় নষ্ট হয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থীরা বাস থেকে বের হলো, কেউ পানি খাওয়ার উদ্দেশ্যে, বাড়িঘর খুঁজতে লাগলো। বলতে রাখা ভালো, যেখানে বাসটি থেমেছিল সেই জায়গাটি ছিল জনমানবহীন। ফলে এই জায়গায় কোনো বাড়ি ঘর নেই। শেষে খুঁজতে খুঁজতে আমি সহ অনেকেই একটি বাড়ি পাই। একটি বড় পুরনো বট গাছের নিচে একটি বুড়ি থাকতো, সে ভিক্ষে করে। শেষে তার ওখানে গিয়ে সবাই পানি পান করলাম। স্বপ্নটা এখানেই শেষ। ঘুম ভেঙে দেখি তখন রাত 4:36। এই স্বপ্ন দেখার পর, অর্থাৎ 1 বছর পরই এই ঘটনা বাস্তব হয়ে গেল, একদম হুবহু। মানে ভবিষ্যৎ দেখে ফেলেছি স্বপ্নে। যখন বাস্তবে এমন হলো যে বাসটি নষ্ট হয়ে গেলে, তখন আমি স্বপ্নে দেখা রাস্তা অনুযায়ী বুড়ির বাড়ি খুঁজে পানি পান করলাম। আবার একদিন স্বপ্নে দেখলাম আমি আর 3জন বন্ধু মিলে রাতে একটা বিশাল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। হঠাৎ হালকা ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, সাথে বৃষ্টি। আমার সকল বন্ধুগুলো একে একে পালিয়ে গেল। আমি জঙ্গলে একা রয়ে গেলাম। হঠাৎ চোখ পড়ল হালকা আধ খোলা একটি টিনের একচালা ঘর।
আমি সেখানে গিয়ে টিনের চালের আড়ালে দাঁড়িয়ে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম। তারপর দেখি আমার থেকে 100 গজ দূরে দাঁড়িয়ে কিছু লোক একটি খাটিয়া ধরে নিয়ে যাচ্ছিল, ভেতরে একটি লাশ। স্বপ্নটি দেখেই ভয়ে আমার ঘুম ভেঙে যায় এবং আমি লাফ দিয়ে উঠি। বুঝতে পারছিলাম না কি সব স্বপ্ন দেখছি। ঠিক তার 2 বছর পর স্বপ্নের রূপ বাস্তব ঘটল। আমি তখন বুঝতে পারছিলাম এবং আমার সাথে যেসব বন্ধুদের আমি বলেছিলাম যে কেউ মারা যাবে, তারপর মানুষগুলো খাটিয়া ধরে নিয়ে যাবে, তখনও বৃষ্টি হবে, তখন ওরা ভয়ে আমাকে মানুষ ভাবতে না পারার কারণে ছুটে পালালো। সেখানে আমি একাই রইলাম। তবে স্বপ্নটি হুবহু বাস্তবে ঘটে গেল। আরেকদিন স্বপ্ন দেখলাম আমি মৃত মা, আমি আমার বড় ভাই মিলে আমার বাবাকে মেরে জীবন্ত কবর দিলাম। ঠিক সাথে সাথে উঠে বাবাকে ফোন করে ওনার খবর জানতে চাইলাম। আমি তখন পরিবারের বাইরে ছিলাম। ঠিক পরদিন আমার বড় ভাই মারা যায়। আমি বিয়ে করি 2018 সালে। আমার স্ত্রীকে বিয়ে করার পরদিন সকালেই দেখি তার শাড়িতে গাঢ় লাল বর্ণের দাগ। এভাবে দৈনিক তার শরীরে রক্তের মতো দাগ ভেসে ওঠে, অথচ আমি আমার স্ত্রীর শরীরে কখনো আঘাত করতাম না। তার কিছুদিন পর আমার স্ত্রীর মুখ দিয়ে রক্ত আসা শুরু করলো। এভাবে দিনকে দিন বাড়তেই থাকলো। এক সময় তার মরার মতো অবস্থা হলো। তাকে চেক আপ করালাম এবং কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু আসেনি। আমি কাঁদতাম ভয়ে যে কখনো যেন আমার স্ত্রী মারা যায়। একটা সময় আর ভালোবাসা ঘেরা সম্পর্কটা ছোট একটি বিষয় নিয়ে প্রায় ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। সে তার বাবার বাড়ি থেকে প্রায় 1 বছর হলো। তার সাথে আমার আর যোগাযোগ হয়নি, কিন্তু তার কাজিনের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম সে এখন আল্লাহর রহমতে সুস্থ। তবে আমার স্ত্রীর সাথে আমার আনুষ্ঠানিকভাবে ডিভোর্স না হয়ে গেলেও আমাদের ভেতরে কোনো সম্পর্ক নেই এখন। আমি যা স্বপ্নে দেখি তাই বাস্তব হয়ে যায়। এটার ব্যাখ্যা কি, কেন হয়, যদি বলতেন তবে আমি সত্যি উপকার পেতাম। আসসালামু আলাইকুম। এত বড় করে লেখার জন্য ক্ষমা করবেন। আপনার কাছে তার কোনো তথ্য উপাত্ত বা সমাধান থাকলে প্লিজ উত্তর দেবেন। এই ঘটনাটি ভয়ের না, তবে রহস্যজনক বলে মনে হয়। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ওই বাসায় আর একটা ঘটনা বলছি। দিনটি কি ছিল আমার মনে নেই, এবং আমি প্রতিদিন রাতের মতোই আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ফ্ল্যাটটাতে অন্য সব রুমগুলো আমি বন্ধ করে দিতাম। আমি ভয় পেতাম এই জন্যই অন্য সব রুমগুলো লক করে দিতাম, এবং আমি আমার বেডরুমে টিভি নিয়ে এসেছিলাম যাতে টিভি চালিয়ে রাখতে পারি এবং টিভির আওয়াজে আমি ওই আওয়াজ দেখেই আমি ঘুমাতাম, যাতে আমার মানে কি বলবো, যেটা আমি বলছি প্রায় 2010-এর দিকের ঘটনা। তো ওই সময় আমি ওই টিভির আওয়াজটা চালু রেখেই ভূত.com, মানে আমি এই প্রথম এই ঘটনাটা শেয়ার করছি ভূত.com-এ, এবং আমি এত ডিটেল শেয়ার করিনি কখনো কোথাও। তো আমার ওই সমস্ত দরজাগুলো বন্ধ থাকতো, শুধুমাত্র ওই রুমে টিভি চলতো এবং ওই রুমেই আমি টিভি চালিয়ে লাইট জ্বালিয়ে এসি অন করে ঘুমিয়ে যেতাম, এবং যতক্ষণ পর্যন্ত ঘুম আসতো না ওই টিভি দেখতে থাকতাম। পানি বলেন, যা খাবার দাবার বলেন, সবকিছু আমি এই ঘরেই নিয়ে এসে রাখতাম, যাতে আমার কোনোভাবেই কোনো বারের জন্যই আমার বেরোতে না হয়। কারণ আমি জানতাম যে আমার বাসায় একটু দূরেই একটা
পুকুর ছিল মাদ্রাসার ভেতরে, যে পুকুরটি নিয়ে অনেক কাহিনী আছে এবং ওই বাসার আশেপাশেও বেশ কিছু ঘটনা আছে, যে সমস্ত ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। তো আমাকে ওইগুলো সবসময় আমার ভিতরে এক ধরনের নাড়া দিত, যার কারণে আমি খুব সাহস পেতাম না। একদিন রাত্রে হলো কি, আমি ঘুম ভেঙে উঠলাম এবং আমি দেখলাম আমার শরীরের অর্ধেক অংশ দরজার বাইরে, আমার রুমের সাথের বারান্দায়, এবং অর্ধেক অংশ ঘরের ভেতরে। এবং আমি চোখ খুলে বুঝতে পারলাম কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো আলো নেই, ইলেকট্রিসিটি নেই। আমি কিভাবে খাট থেকে এই জায়গায় আসলাম, দরজাকে খুললো লক করা একটা ডোর, আমার জানা নেই। আমি কিন্তু ওই যে মানে ঘুমের মধ্যে হাঁটা এই ধরনের কোনো অভ্যেস আমার কখনো ছিল না, এখনো নেই, সুতরাং এটার প্রশ্নই আসে না। আমি খুবই ভয় পেলাম, এবং চারিদিকে যখন তাকালাম, তাকিয়ে আমি অবাক হলাম যে কোথাও কোনো শব্দ পাচ্ছি না। তার মানে যদি শব্দ পাই, মানে ইলেকট্রিসিটি যাওয়ার পরে প্রথম ঢাকা শহরে যেটা হয় সেটা হচ্ছে জেনারেটরের শব্দ পাওয়া যায়। ইলেকট্রিসিটি যে গেছে এটা টের পাবেন আপনি জেনারেটরের শব্দ পেয়ে। এবং চারিদিকে দেখবেন যে গুম 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 করে সব জায়গায় জেনারেটর চলছে, কিন্তু কোনো জেনারেটর চলছিল না। তার মানে ইলেকট্রিসিটি যায়নি, ইলেকট্রিসিটি আছে। তাহলে ঘটনাটা কি? আমার শরীরের অর্ধেক অংশ বারান্দায়, অর্ধেক অংশ ঘরের ভেতরে কেন? এবং আমার পুরো ফ্ল্যাটে ইলেকট্রিসিটি নেই কেন? আর ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আমার বাসাতেও জেনারেটর চলছে না কেন? আমি খুব ভয় পেয়েছিলাম, ভয় ভয়ে অপেক্ষা করলাম। অপেক্ষা করতে 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 দরজা বন্ধ করে ইলেকট্রিসিটি আসলো না। এবং আপনারা জানেন যে ইলেকট্রিসিটি না থাকলে ইন্টারকম কাজ করে না। আমি রুমের মধ্যে এসে খুব ভয় পেয়ে অপেক্ষা করলাম সকালের জন্য। এক সময় সকাল হলো, আমি কখন ঘুমিয়ে গেছি আমার মনেও নেই। সকাল হলো, আমি প্রথম যে কাজটা করলাম, নিচে নেমে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালকে রাত্রে কি হয়েছিল বলেন তো? উনি বললেন, কি হবে, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সে বলে, না তো। আমি বললাম যে তাহলে, ও ভালো কথা, আমি বলতে ভুলে গেছি যে আমার বাসায় কিন্তু সকালে কিন্তু ইলেকট্রিসিটি আছে। আমি বললাম যে তাহলে রাতের বেলায় আমি তো ইলেকট্রিসিটি পাইনি, এতটা সময় কারেন্ট চলে গিয়েছিল। সে বলেছে, না এরকম তো কিছু হয় নাই, এই এলাকাতেই কোথাও কারেন্ট যায় নাই, কারণ নাইট গার্ড উনি তো জাগেন সারা রাত। তো উনি বললেন যে না, এরকম কোনো কিছু ঘটার কথা না। আমিও ভাবলাম যদি এরকমই হয় যে ইলেকট্রিসিটি নেই, আবার একা একা সেটা ফিরে আসার কথা না, আমার যদি কোনো লাইনে প্রবলেম থাকে বা মিটারে বা মেইন লাইনে কোথাও যদি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ব্রিজ যদি পড়ে গিয়ে থাকে তাহলে সেটা সকালে একা একা ঠিক হয়ে যাওয়ার কথা না। তাহলে ওই রাতে হঠাৎ করে অন্ধকার কেন এসেছিল আমার ঘরে? হঠাৎ করেই আমার শরীরের অর্ধেক অংশ কেন ঘরের বাইরে ছিল, অর্ধেক অংশ কেন ভেতরে ছিল? আমি কোথায় যাচ্ছিলাম আসলে? আমি কেন কিছু বুঝতেই পারলাম না। চোখ মেলে কেন দেখলাম অন্ধকার? কি হয়েছিল সেদিন?
যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এরই সাথে আমি শেষ করতে চাই আজকে আমাদের স্পেশাল ঈদের এই শোটা। এবং আমরা ঈদের পরে আমাদের যে নেক্সট যে ফ্রাইডে আসছে, সেই ফ্রাইডেতেও আমরা এই ধরনের একটা এপিসোড করতে চাই যেটা ঈদ স্পেশালি হবে। সেজন্য আপনারা ঘটনা পাঠান বেশি বেশি করে, যত বেশি পারেন ঘটনা পাঠান। বা আপনারা আবার অনেক ঘটনা শুনতে চান, আমি জানি না যে আমি কেমন স্টোরি টেলার, বাট আমি ঘটনা শেয়ার করলাম খুব ভয়ে ভয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, এবং তাহলে আমি উৎসাহ পাবো। এবং কখনো কখনো হয়তো আমিও নিজে তাহলে আমার জীবনের আরো যে সমস্ত ঘটনা আছে যেগুলো আমার মনে পড়ে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার অ্যাড্রেসটা জেনে রাখুন, russell.booth.com@gmail.com। আমার পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আগামীকাল রাত 11:59। শুনতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন,